নমস্কার বন্ধুরা, সানডে উইথ শাশ্বতী চ্যানেলে আমি শাশ্বতী আবারও একটা রবিবারের দুপুরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি যে গল্পটি পাঠ করে শোনাবো তার নাম নবায়ন। লিখেছেন বিশিষ্ট সাহিত্যিক শ্রী আশুতোষ মুখোপাধ্যায়ের কন্যা সর্বাণী মুখোপাধ্যায়। শুরু হচ্ছে গল্প নবায়ন। লেখিকা সর্বাণী মুখোপাধ্যায়। কি হচ্ছে কি এগুলো? স্টোর রুমের দরজায় পাল্লা দুটো ধরে দীপক দাঁড়িয়ে আছে, গরম গলায় কৈফিয়ত চাইছে। ভুরু বাঁকিয়ে সুনেত্রা একবার দীপকের দিকে তাকালো। তার দৃষ্টিতে সীমাহীন অবজ্ঞা। জবাব দেবার কোনোই প্রয়োজন বোধ করল না। ফের অন্যদিকে ফিরে একের পর এক জিনিস মেঝের ওপর টেনে নামিয়ে জড়ো করে চলল। কঠিন মুখ আরও শক্ত হয়ে উঠল দীপকের। সুনেত্রা জুতো পায়ে ঘরে ঢোকা দেখতে পারে না বলেই জুতো মশমশিয়ে ভেতরে ঢুকল। চিৎকার, চেঁচামেচি, ঝগড়া, মারামারি তুলকালামের থেকেও অনেক বেশি অসহ্য সুনেত্রার এ ধরনের তাচ্ছিল্যের দৃষ্টি আর পাত্তা না দেওয়ার অভদ্র নীরবতা। দীপক সুনেত্রার কাঁধে একটা ধাক্কা দিয়ে বলল, কথা কানে যাচ্ছে না? না, জিজ্ঞেস করছি যে কি হচ্ছেটা কি এগুলো? গায়ে নোংরা কিছু পড়লে যেভাবে ছেড়ে ফেলা হয়, অবিকল ঠিক সেইভাবে সুনেত্রা কাঁধ থেকে দীপকের হাতটা ঝাপটা মেরে সরিয়ে দিল। তারপর আবার ওদিকে ঘুরে ডাই করা আসবাবপত্রের মধ্য থেকে তার নিজস্ব জিনিসগুলো বেছে বেছে বের করতে করতে নির্বিকার গলায় জবাব দিল, কি হচ্ছে বুঝতে পারছ না? খেলা হচ্ছে, খেলা। ব্যঙ্গের ঝাঁঝে দীপকের মুখ লাল হয়ে উঠল। কেটে কেটে সেও এবার মুখ দিয়ে ছোপটি চালালো। খেলা তো শুরু হয়েছে বিয়ের আগে থেকেই। প্রেম 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 খেলা, ওইটাই তো সব থেকে বড় প্রহসনে বিয়ের। শুধু বিট্টুটার জন্য এত দিন ধরে সহ্য করে চলেছি, নয়তো যে খেলা এখন তুমি দেখাতে যাচ্ছ তা অনেক আগেই আমি তোমাকে ভালো করে দেখিয়ে দিতাম। সুনেত্রার হাত থেমে গেল। এদিকে ঘুরে বসে এতক্ষণ পূর্ণ দৃষ্টি মেলে দীপকের চোখে চোখ রাখল। লম্বা লম্বা ঘন বাঁকানো পাতার ঘেরে প্রায় কান পর্যন্ত টানা অপূর্ব ছাদের কৃষ্ণকালো দীঘল চোখ। কাজল না পরেও মনে হয় সব সময় কাজল পরে আছে। তার প্রান্তরেখা দেবী চক্ষুর মতোই ঈষৎ ওপর দিকে তোলা। চোখের স্ত্রীর সঙ্গেই মিলিয়ে নাম, সুনেত্রা। এই চোখ দেখেই আরও অনেকের মতো দীপকও চোখের মালিকের প্রেমে পড়েছিল এককালে। প্রেমে পড়েছিল আঁখি জোড়ার অধিকারিণীও। আর সবাইকে বাদ দিয়ে দীপককেই বেছে নিয়েছিল। এখন বিয়ের 10টা বছর পরেও সেই চোখ আছে, সেই দৃষ্টি আছে, কিন্তু সেই প্রেম নেই। বিট্টু নামটা শুনে সুনেত্রার চোখে এখন যে দৃষ্টি, আগে হলে দীপক এটা সহ্য করতে পারত না। বিসর্জনের জীবন্ত প্রতিমার আর্ত চোখ। যত সাংঘাতিক ঝগড়াই হোক এই সময়টাতে দীপক বারবার হেরে যেত। সুনেত্রাকে জোর করে জড়িয়ে ধরত, চোখের পাতায় চুমু দিতে দিতে বলতে থাকতো, রাগ, তেজ, ঝগড়া, অশান্তি সব আমি সহ্য করতে পারি, কিন্তু তোমার এই তাকানো আমাকে একেবারে খেয়ে ফেলে সোনা। আমি পারি না, কিছুতেই পারি না এর সঙ্গে লড়াই করতে। আমার বুকটা সত্যি সত্যি ফেটে যায়। সেই দীপকই এখন সুনেত্রার ওই চাউনি নিয়ে চাবুকের ওপর চাবুক মারতে লাগলো। আবার আবার ওই অ্যাক্টিং, আবারও সেই একই ট্রিক। তুমি ভেবেছ তোমার ওই ডিসেপটিভ তাকানো দিয়ে বারবার তুমিই বাজিমাত করবে না? এখন থেকে ও সমস্ত চাল অন্য জায়গায় ছেলো। এ দিয়ে এখানে আর কোনো সুবিধে করতে পারবে না। তোমার ওই ঢ্যাল ঢ্যাল করে তাকিয়ে থাকা ছল চাতুরির চোখের খেলা অনেক ঠকেছি এতে, আর না। এতক্ষণের নির্লিপ্ত ঔদ্ধত্য, ঠান্ডা প্রতিরোধ, তাচ্ছিল্যের বর্ম সবই এই একটা আঘাতে চুরমার হয়ে গেল। সুনেত্রা মাথা নিচু করে ঠোঁট কামড়ে ধরল নিজেকে সামলাতে।
এ কি হৃৎপিণ্ড খাবলে তোলা আঘাত আর অপমান! লাঞ্ছনায় যন্ত্রণায় নিজে থেকেই নিচে নেমে এলো চোখের পাতা। লজ্জায় আঁখি পল্লব বন্ধ করে দিল তাদের ঝাঁপ। আধখানা চাঁদ ঢেকে দেওয়ার মতো ঘন ছায়া পড়ল গালের উপর। নির্জন সাগর দ্বীপে দীর্ঘশ্বাস ফেলা ঝাউ পাতার মতো কাঁপা কাঁপা, বিষণ্ণ, বিধুর। চুপ হয়ে গেল দীপক। আর না বলা সত্ত্বেও আবারও মুগ্ধ হল। তার মনে হচ্ছিল পাপড়ি বোঝা পদ্ম চোখের এক অসহায় অন্ধ মেয়ে। কিন্তু সুনেত্রা সেটা জানতেও পারল না। তার ভেতরটা থরথর করছে। ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে থাকা মোটা করে কাজল ল্যাপা চোখের ইশারা করা সস্তার মেয়ে মানুষদের চেয়েও সস্তা মনে হচ্ছে নিজেকে। এটা কি বলল দীপক? সে তার চোখের চাউনি দিয়ে বাজি মাত করে, চাল চালে। বিট্টু। তার বিট্টুর নামটা কানে যাওয়া মাত্র যে নাড়ি ছেঁড়া কষ্টে সে দীপকের দিকে অমনভাবে তাকিয়েছিল, সেটা অ্যাক্টিং, ট্রিক, শঠতা, প্রতারণা। তার তাকানো ডিসেপটিভ, সে প্রবঞ্চক। ছলচাতুরির চোখের খেলা দিয়ে সে অনেক ঠকিয়েছে। বোজা চোখ, বোবা ঠোঁট তীর তীর করে কাঁপতে লাগলো। নিরুচ্চারে তারাও বলছিল, আর না, আর না। সুনেত্রাকে দেখতে দেখতে এখনো দীপকের বুকের মধ্যে কেমন করে উঠল, কিন্তু সেই নরম দুর্বলতা থেকে নিজেকে ছিঁড়ে আনলো সে। হ্যাঁ, এই কথাগুলো না বললেই হতো, কিন্তু সেও অনেক কিছু সহ্য করেছে এত দিন ধরে। তারও মন বলে উঠল, আর না, আর না, না, সত্যিই আর না, সত্যিই আর কিছু হবার নয়। অনেক আগে থেকেই ওরা তৈরি হচ্ছিল। ঢাকে শেষ কাঠি দিয়ে ফেলেছে দুজনেই। বিসর্জনের শেষ বাজনা বেজে গেছে। দীপকের দিকে আর তাকালো না সুনেত্রা, কিন্তু কথা বলল। স্তূপ করা জিনিসগুলো ঠেলে ঠেলে দিয়ে বলতে লাগলো, দেখে নাও, ভালো করে দেখে নাও কি কি নিয়ে যাচ্ছি, বা কিছু চুরি করে নিয়ে যাচ্ছি কিনা তোমার সংসার থেকে। অনেকেই যখন ঠকিয়েছি তখন চুরিটাও তো করতে পারি। ক্ষোভে উত্তেজনায় সুনেত্রার হাত খুব দ্রুত বেগে চলছিল। দেখো, এটা আমার বাবার দেওয়া সুটকেস। এই এই এতে এই যে কিছু ছবি আর ব্যবহার করা পুরানো কিছু জামা কাপড় তাদের চিহ্ন হিসেবে রাখা ছিল। আর এটা আমার মায়ের পুরানো বাসনের ঝাঁপি, দেখে রাখো। এতে আছে মায়ের কিছু তামা পিতলের বাসন আর তার নিজের হাতে তৈরি আসন। এবার এটা এটা হলো আমার বাপের বাড়ির। কথা শেষ হলো না। লাথিতে লাথিতে সব ছত্রকার হয়ে ছড়িয়ে পড়ল। সুনেত্রার ব্যবহার মাথায় আগুন ধরিয়ে দিয়েছে। দীপকের সহ্যের শেষ বাঁধটাও ভেঙে গেল। জুতো পরা পায়ে লাথি মেরে মেরে ঘরের সমস্ত জিনিস লন্ড ভন্ড করতে করতে খেপার মতো চিৎকার করতে লাগলো, ড্যাম, ড্যাম ইওর বাপের বাড়ি আর সেখানকার যত রদ্দি রাবিশ মাল। গেট লস্ট ইমিডিয়েটলি। তোমার সমস্ত মালপত্র নিয়ে যেখানে ইচ্ছে চলে যাও। এটা আমার, ওটা তোমার করে লাস্ট মোমেন্টে শেষ অঙ্কের যাত্রাপালা গাইতে এসো না। আমার বা এই বাড়ির কোনো কিছু এর মধ্যে আছে কিনা সেটা আমি পা দিয়েও ছুঁয়ে দেখতে চাই না। সব তোমার, সমস্ত তোমার বাপের বাড়ি থেকে বয়ে আনা। ঠিক আছে, এবার যাও, ফালতু ন্যাকামি না করে সব এখান থেকে নিয়ে বিদেয় হও। উন্মত্ত লাথিতে সমস্ত আসবাব ঘরময় ছিটিয়ে পড়ছিল। কত পুরনো জিনিস, কত স্মৃতির টুকরো ভেঙে যাচ্ছিল। হাত গুটিয়ে নিল সুনেত্রা। নিশ্চল হয়ে চেয়ে চেয়ে দেখতে লাগলো ঘরের দক্ষযজ্ঞ। সব কিছু ভেঙে চুরে উড়ে উড়ে গিয়ে পড়ছে। এর মধ্যেই আবার সেই জিনিসটা বেরিয়ে এলো। পুরোটা নয়, অর্ধেকটা। বাকি আধখানা তখনও পুরানো জঞ্জালের তলায় চাপা পড়া। এইবার ওটার ওপর দীপকের দিক বিদিক জ্ঞানশূন্য পা নেমে আসছে। এক্ষুনি চুরমার হয়ে যাবে। ঝাঁপ দিয়ে পড়ল সুনেত্রা। তার দুই হাত দিয়ে ওটাকে আঁকড়ে ধরল। এতক্ষণে সম্বিত ফিরে পেল দীপক।
কিন্তু প্রাণপণ চেষ্টা করেও পুরোটা সামলাতে পারল না। তার পা গিয়ে পড়ল সুনেত্রার হাতের ওপর। সুনেত্রার হাতের ঘেরে একটা ভাঙা ইসরাজ, তার খোলের ওপর আঠা দিয়ে আটকানো এক টুকরো হলদে হয়ে যাওয়া কাগজে বড় বড় কাঁচা অক্ষরে লেখা নবায়ন। খোলের পেটের মধ্যেই ঢুকে আছে ইসরাজের ভাঙা ছড়টা। সময় কি কখনো থামে? পৃথিবী কি কখনো থমকে দাঁড়ায়? না, যদি থামতো, যদি দাঁড়াতো, তাহলে নিমেষে প্রলয় ঘটে যেত। কিন্তু এখন এখানে সময় থামলো, পৃথিবী থমকে দাঁড়ালো, আবার প্রলয়ও ঘটতে লাগলো। বড় নিঃশব্দে, স্থবির হয়ে যাওয়া দুটো মানুষের বুকের মধ্যে, তছনছ হওয়া এই ঘরের মধ্যে নিজেদের জীবনটাকেই তছনছ করে তোলা দুই প্রাণী তাদের মনের মধ্যেকার ঝড়ের ঝাপটায় ওলট পালট হয়ে যেতে যেতে সম্মোহিত হয়ে দেখতে লাগলো ধুলো মাখা, তার ছেঁড়া, ভাঙা পুরানো এসরাজ, ভাঙা ছড়, আর মরা হলুদ হয়ে ওঠা তাদের ভাঙা ললাটের লিখন নবায়ন। দেশ বিভাগের ভয়ঙ্করী দাঙ্গার জেরে আরো অনেকের মতো পূর্ববঙ্গ ছেড়ে পশ্চিমবঙ্গের খাস শহর কলকাতায় চলে এসেছিল একজোড়া স্বামী স্ত্রী, সঙ্গে তাদের একমাত্র ছেলে। তারা পার্শ্বনাথ বন্দ্যোপাধ্যায়, মায়াবতী আর বাচ্চু। পার্শ্বনাথ তখন টকবগে জোয়ান আর মায়াবতী পূর্ণ কিশোরী। স্ত্রী আর শিশু সন্তানের মতো আর যাকে পার্শ্বনাথ তার বুকের পাঁজরার সঙ্গে লাগিয়ে অতি সন্তর্পণে নিয়ে এসেছিল, সেটা একটা পুরানো এসরাজ। এই বাজনার জন্যই খুব কম বয়সে পার্থনাথ তার জীবনের প্রথম, শেষ আর একমাত্র চুরিটা করেছিল। বরাবরই তার গান বাজনার শখ, বিশেষ করে তারের বাজনার। সেই সুযোগে গ্রামে যাত্রা করতে আসা এক পার্টি বেশ কিছু টাকা হাতিয়ে নিয়ে তাদের পুরানো এসরাজটাকে ছোট ছেলেটার ঘাড়ে চালান করে দিয়েছিল। বাবার হাত বাক্সের টাকাটা সরিয়ে বাজনা কেনার জন্য বেদম মার খেয়েও কষ্ট হয়নি পার্শ্বনাথের। কষ্ট হতে শুরু করলো যখন অনেক চেষ্টা করেও কিছুতেই ওটাতে সুর তুলতে পারল না, কিন্তু হাল ছাড়ল না। প্রত্যেক দিন সময় ধরে ওটাকে নিয়ে সুর সাধনায় বসত। আওয়াজ উঠত ঘ্যাঁ ঘো, ঘ্যাঁ ঘো। বাড়ির লোক মানে বাবা আর জ্যাঠা জেঠি শুনতে শুনতে তেতো হয়ে গিয়ে শেষে এতেই অভ্যস্ত হয়ে পড়ল। তারপর তো এলো মায়াবতী, স্বামীর বাজনা শুনে হেসে কুটিপাটি হতো। আবার পার্শ্বনাথের মুখের করুণ অবস্থা দেখে মায়ায় ভরে যেত তার নরম বুক। বাঙাল ভাষায় যে সান্ত্বনা আর উৎসাহ সে দিত, তা এপারের বলিতে দাঁড়াতো, ও মা, একটু একটু মিঠে আওয়াজ তো উঠছে দেখছি, দেখো একদিন ঠিক সুন্দর সুর খেলবে। আগে সংসারটাকে একটু সামাল দিয়ে দিই, ঘরে দুটো পয়সা আসুক ঠিক মতো, তারপর একজন ভালো মাস্টার মশাই ঠিক করে ধরে ধরে শিখতে হবে। এমন ফতোয়া মায়াবতী জারি করতেই পারে, কারণ বিয়ের পর থেকেই সে সংসারের কর্ত্রী। সে আসার অনেক আগেই শাশুড়ি সাপের কামড়ে মরেছে। তারপর গুটি বসন্তে একসঙ্গে গেছে একজোড়া দেওর আর ননদ। পার্শ্বনাথের বাবা মানে মায়াবতীর শ্বশুর খালি একমাত্র জীবিত সন্তানকে সংসারী করার অপেক্ষায় দাদা বৌদির সঙ্গে এক হেসেলে ছিল। সুলক্ষণা মায়াবতীর খোঁজ পাওয়া মাত্র কিশোর বয়সী ছেলের বিয়ে দিয়ে বউয়ের শাঁখা সিঁদুরের জোরের ওপর তার আয়ু জিম্মা করে দাদা বৌদির সংসার থেকে সরে এসে তাদের আলাদাভাবে থিতু করে দিয়ে একদিন কোথায় যে চলে গেল কেউ জানতেও পারল না। তাই খুব অল্প বয়সেই ছোট ছোট দুটো হাতে মায়াবতীকে তার সংসারের চাকাটা ঘোরাতে হয়েছিল। কষ্ট হতো, ক্লান্ত হতো, কিন্তু বিরক্ত হয়নি কখনো। আর হারায়নি আশা আর তার টুকটুকে মুখের হাসিটি। ওপার ছেড়ে ভিটে মাটি খুইয়ে এপারে এসেও সে আশা আর হাসি নষ্ট হয়নি। তারপর অনেকেই বলি পড়েছে সময়ের উপর, বয়সের উপর। সেদিনের টকবগে জোয়ান পার্শ্বনাথ মাঝবয়সী ভদ্রলোক, ফুটফুটে কিশোরী মায়াবতী অভিজ্ঞ গিন্নি, বড় হয়ে উঠেছে তাদের ছোট্ট ছেলে বাচ্চু।
অচেনা অজানা বিশাল কলকাতা শহরে একটু ঠাঁই খুঁজে নিয়ে গুছিয়ে বসতেই অনেকটা সময় বেরিয়ে গিয়েছিল। শেষমেশ সবে জুটল, স্থায়ী একটা রোজগার, ছোট্ট এক ফালি বাসা, স্বামী সন্তানের পাতে একটু মাছ দুধ। শুধু মায়াবতীর একটাই অভাবের আক্ষেপ, মাত্র একটা। আর সন্তান হলো না কেন? তার যে ঘর ভরা ছেলে মেয়ের শখ। তখন তো আর এখনকার মতো একেই যথেষ্ট, দুইয়ে বেশি, তিনে ভিড় এর যুগ ছিল না। কিন্তু সেকালেও পার্শ্বনাথের মনে এই নিয়ে কোনো দুঃখ ছিল না। তার মতে, না হলে আর কি করা যাবে, ছেলের মতোই আরও একজন তো আছেই, তাকে যত ইচ্ছে কোলে নাও না। ছেলে বরং বেশি ঘাটাঘাটি করলে বিরক্ত হবে, কিন্তু ওই একজনই কখনো কিছু বলবে না। এ কথা শুনে মায়াবতী ছোট মেয়ের মতোই হেসে ওঠে। পার্শ্বনাথের ওই একজন হলো তার পুরনো এসরাজটা। মায়াবতীর সামনে ভেসে আসে ফুলশয্যার রাত। 13 বছরের ছোট্ট বউ বাপের বাড়ি ছেড়ে আসার শোকে দু চোখে তখনও বানভাসী বন্যা। কিছুতেই কান্না থামাতে না পেরে শেষে তার হাতে এসরাজটা তুলে দিয়েছিল তার কিশোর বর। বউয়ের চোখে তখনও থই থই জল, কিন্তু তার মধ্যেই আস্তে আস্তে কৌতূহল ফুটেছিল। নেড়ে চেড়ে দেখছিল জিনিসটা। এই রকম একটা সত্যিকারের আস্ত বাজনা হাতে পাওয়া দূরে থাক, চোখেই দেখেনি কখনো। ধীরে ধীরে জল নেমে গিয়ে চোখে রোদ ছিকিয়ে উঠল। তারপর তার নতুন বর যখন বউকে আরও খুশি করতে গিয়ে নিজের কেরামতি ফলিয়ে ওটাতে ছড় টানল, তখন বিকট ঘ্যাঁ ঘোঁ আওয়াজে চমকে উঠেছিল মায়াবতী। কিন্তু পার্শ্বনাথ নির্বিকার, এক নাগাড়ে বাজিয়েই চলেছে, আর সমানে আর্তনাদ করছে বাজনাটা, ঘ্যাঁ ঘো ঘ্যাঁ ঘো। সত্যি এক সময় হাসতে লেগেছিল বাচ্চা বউ। শেষে ঘরের দরজায় বাড়ির লোকেদের ধাক্কা না পড়া পর্যন্ত তো হাসতে হাসতে পেটে খিল ধরে কুটোপাটি হচ্ছিল। এসব সেই কতদিন আগের কথা। তারপর তো এত কিছু ঘটে গেল, কিন্তু একটি কাজই কেবল করা হয়ে উঠল না। বাজনার ভালো একজন মাস্টারমশাইয়ের কাছে ধরে ধরে শেখা, ফলে আগের মতোই তখনও সমানে আওয়াজ ওঠে, ঘ্যাঁ ঘো ঘ্যাঁ ঘো। কিন্তু ততদিনে পার্শ্বনাথের বদ্ধমূল ধারণা হয়ে গিয়েছিল যে সে যথেষ্ট ভালো বাজায়। গুচ্ছের পয়সা খরচ করে লোকের কাছে শেখার আর কোনো দরকার নেই। সেই যে বাচ্চা বয়সে বাবার টাকা চুরি করে এসরাজটা কিনেছিল, তারপর বেদম ঠ্যাঙানি খেয়ে দিন রাত গালাগাল শুনে বা সবার হাসাহাসিতেও একটা দিনের জন্যেও সে বাজানো বন্ধ করেনি, নিজেকে নিজে তালিম দিয়ে গেছে, এর কোনো দাম নেই। যারা তার বাজনা শুনে হাসে, আসলে বাজনার তারা কিছুই বোঝে না। কই, মায়াবতী তো আর হাসে না আগের মতো। ঠিকই, সত্যিই মায়াবতী হাসত না আগের মতো, কিন্তু এর কারণ অন্য, আর কারুর সঙ্গে এর কোনো তুলনা করা যায় না। মায়াবতীর কানে পার্শ্বনাথের ওই ঘ্যাঁ ঘোঁ তখন সত্যিকারের বাজনা হয়ে বাজে। ওই আওয়াজ থেকে যে সুর ওঠে, শুধুমাত্র সে একলা শুনতে পায়, সেটা আসলে তারই নিজের হৃদয়ের সুর। উথলে পড়া দুধের মতো বুক ওপচানো শুভ্র ভালোবাসার বিশুদ্ধ ছড়ের টান। কিন্তু পরে মায়াবতী সন্ত্রস্ত হতে লাগলো। ছেলে বড় হয়ে ওঠার সময় থেকে পার্শ্বনাথের বাজনা শুনে ছেলে বিরক্ত হয়, বন্ধুদের সামনে বাজনা চললে তার বড় লজ্জা করে, আর বাবার ওপর ভীষণ রাগ হয়। মায়ের কাছে কথাটা বাচ্চু পরিষ্কার করে বলে দিল। তারপর থেকেই মায়াবতী স্বামীকে বোঝানোর মতো করে বাধা দিত। এখন না ছেলে বড় হয়েছে, তার লেখাপড়া আছে, বন্ধু বান্ধব আসে, ওদের অসুবিধে হয়, বাচ্চু বাড়িতে থাকলে তুমি বাজিও না। পার্শ্বনাথ অবাক হয়ে যেত, তার বাজনায় ছেলের অসুবিধে হয়? বিশ্বাসই হতো না। উল্টে মায়াবতীকেই জেরায় জেরায় জেরবার করত। বাচ্চু এই কথা বলেছে? বলো যে বাচ্চু নিজের মুখে তোমাকে এই কথাটা বলেছে, বলেছে যে আমার বাজনা শুনলে ওর অসুবিধে হয়, তার মানে ওর খারাপ লাগে। স্বামীর ওই মুখের দিকে তাকিয়ে
সত্যি জবাবটা আর কখনোই দিয়ে উঠতে পারেনি মায়াবতী। চুপ করে যেত। পার্শ্বনাথ তখন তার প্রবল আত্মবিশ্বাসে হা হা করে হাসত। তবে আমার ছেলে কখনো বলতে পারে এমন কথা, যে ছেলে জন্ম থেকে এটার সঙ্গে একসঙ্গে বড় হয়েছে? ওসব তোমার মন গড়া ভাবনা, বাদ দাও তো। কিন্তু ভাবনা বাদ দিতে পারত না মায়াবতী। তখনও পর্যন্ত ছেলের সামনে এসরাজের আওয়াজে অপরাধী হয়ে থাকত। আর ছেলে বিয়ে করে বউ আনার পর হয়ে উঠল তটস্থ। অল্প বয়সী ছেলের বিয়ে দিয়েছিল, দেখে শুনেই বউ পছন্দ করেছিল তারা। বাবা মায়ের পছন্দে বাচ্চুও খুব খুশি। কিন্তু কদিন যেতে না যেতেই বোঝা যাচ্ছিল বউ খুশি নয়। এ বাড়ির কোনো কিছুই তার পছন্দ নয়। যখন তখন ছেলের ঘর থেকে ভেসে আসতে লাগলো ঝগড়া, অশান্তি, রাগারাগি। পার্শ্বনাথের কানে এলেই এসরাজ তুলে নিয়ে ছড়ের টান দিতে থাকত। কয়েক সেকেন্ডের জন্য ওই ঘর হঠাৎ চুপ হয়ে যেত। তারপরে দ্বিগুণ বিক্রমে ফের আরম্ভ হতো। এবার ছেলে নয়, একতরফা বউয়ের গলা। মায়াবতী বুঝতে পারে এই বাজনা নিয়ে ছেলেকে এবার যা তা কথা শোনাচ্ছে বউ, শোনাচ্ছে তাদের দুজনকেই। কিন্তু পার্শ্বনাথ যে কিছুতেই শুনবে না। মায়াবতী যত বলে, ওগো থামো, শুনছো না কি হচ্ছে? বউ বাচ্চুকেও কি সব বলছে। পার্শ্বনাথ তত নির্লিপ্তভাবে বাজায় আর বলে, শুনছি বলেই তো বাজাচ্ছি। বাজনার সুরে মন শান্ত হয়, ওরাও হবে। কিন্তু মায়াবতীর মন শান্ত হয় না। তার ভয় চকিত মুখের দিকে তাকিয়ে পার্শ্বনাথ ঘ্যাঁ ঘো করতে করতে নিশ্চিন্তে হাসে। হ্যাঁ গো, সবাই কি আর তুমি আমি, যে এতগুলো বছরেও একটা দিনও ঝগড়া হলো না? সব স্বামী স্ত্রীরই ওরকম হয়, আবার ঠিকও হয়ে যায়। ও নিয়ে অত কিছু ভাববার নেই। পার্শ্বনাথ তখন কল্পনাও করতে পারেনি কি মারাত্মক ভাবনার ভার তাদের পিষে ফেলতে আসছে। মায়াবতীও না। ছেলের বউ পালিয়ে গেল ছেলেরই এক বন্ধুর সঙ্গে, বিয়ের 1.5 বছর পুরতে না পুরতে। তখন ওদের বাচ্চাটা সবে 4 মাসের। মায়ের বুকের দুধ খাওয়া ছাড়া বাকি সব সময়ই দাদু ঠাকুমার কাছেই থাকে। নাতির মুখ দেখে উচ্ছ্বসিত মায়াবতী সদ্য নিশ্চিন্ত হতে শুরু করেছিল। যত ঝগড়াই করুক নিজেদের মধ্যে, এই নারী ছেঁড়া ধন যখন এসে গেছে, তখন বজ্র আঁটুনি পড়ে গেছে সম্পর্কের গাঁটছড়ায়। আর চিন্তা নেই। ঠিক সেই সময়টাতেই শিশু সন্তানকে ফেলে কাউকে কিচ্ছু টের পেতে না দিয়ে এক ঘুমন্ত রাতে ঘরের বউ পরের সঙ্গে বেরিয়ে গেল। সারা বাড়ি জুড়ে মৃত্যুর থমথম। কচি বাচ্চাটার মাঝে মধ্যে কেঁদে ওঠা ছাড়া একটা শব্দ নেই কোথাও। মায়াবতী নাতি কোলে নিয়ে পাথর হয়ে বসে আছে। ছেলে তার ঘরে মুখ ঢেকে পড়ে রয়েছে। দিন কেটে গিয়ে সন্ধে নামল। তখন সারাটা দিনের সমস্ত নৈশব্দ হঠাৎ খান খান হয়ে গেল। পার্শ্বনাথের এসরাজ বাড়ছে, ঝড়ের এক একটা প্রচণ্ড টান পড়ছে, তীব্র আর্তনাদ উঠছে, ঘ্যাঁ ঘো। সেই আওয়াজে শিউরে উঠল মায়াবতী। স্বামীর কতখানি যন্ত্রণা যে এর ভেতর থেকে বেরিয়ে আসছে সেটা কেবল সেই বুঝল। এদিকে নাতিটা শব্দের চোটে আচমকা ঘুম ভেঙে উঠে কাঁদতে শুরু করেছে। তাকে শান্ত করার চেষ্টা করতে করতে মায়াবতী দেখলো তাদের ছেলে একটা লাফ দিয়ে বেরিয়ে এসে তাকে ডিঙিয়ে বারান্দা পার করে বাপের ঘরে গিয়ে ঢুকলো। বুকটা থরথরিয়ে কাঁপতে লাগলো। নাতিকে কোনো রকমে বারান্দার ঝোলা দোলনায় শুইয়ে দিয়ে সবে নিজেদের ঘরের দরজায় পা রেখেছে মায়াবতী। ছেলের হিংস্র মূর্তি দেখে হিম হয়ে গেল সে। এক হ্যাঁচকায় পার্শ্বনাথের হাত থেকে এসরাজটা ছিনিয়ে নিয়েছে বাচ্চু। গলা ফাটিয়ে তার বাবার উপর চিৎকার করছে, দুনিয়ার সব কিছু চুলোয় যাক, তবু তোমার বাজনা থামবে না, তাই তো? আর সবার যা খুশি হোক, কিন্তু কোনো অবস্থাতেই তোমার এই উৎকট শখ বন্ধ হবে না, না? এসরাজটাকেই দুম দুম ঘুষি মেরে চলল বাচ্চু। তুমি কি জানো যে বিয়ের প্রথম দিন থেকে আমাদের মধ্যে অশান্তির একটা বড় কারণ তোমার এই অসহ্য বাজনা? পরেও জানিয়ে ঝামেলা শুরু হোক না কেন, শেষ পর্যন্ত সব এসে দাঁড়াতো তোমার এই কান ঝালাপালা করা ঘ্যাঁ ঘো নিয়ে। দিনের পর দিন আমাকে যা তা শুনতে হয়েছে এর জন্য।
অসম্ভব স্বার্থপর তুমি, অসম্ভব আত্মকেন্দ্রিক আর নিষ্ঠুর। নিজের ছেলের ঘর জ্বালিয়ে দিয়ে মহা আনন্দে বসে বসে তুমি এসরাজ বাজাও। তুমি মানুষ নও, নিজের বাচ্চা চিবিয়ে খাওয়া জঙ্গলি জানোয়ারের চেয়েও মারাত্মক তুমি। হতবুদ্ধি হয়ে গেল পার্শ্বনাথ। বাচ্চু এসব কি বলছে তাকে? সে ঠিক শুনছে তো? আর্ত চোখে স্ত্রীর দিকে তাকালো। সেই আহত রক্তাক্ত দৃষ্টি মায়াবতীর বুকে তীর হয়ে বিঁধল। হাহাকার বেরিয়ে এলো মাত্র একটা শব্দে, বাচ্চু। এইবার মায়ের দিকে ঘুরল ছেলে, গলা ছিঁড়ে চিৎকার করতে করতেই মাকেই আক্রমণ করলো এবার। তুমি তুমি সব জানতে, তোমাকে আমি বলিনি? ছোটবেলা থেকে বন্ধুদের কাছে এই জন্য অপদস্থ হয়ে এসেছি, তখন তোমাকেই জানিয়েছিলাম। বিয়ের পর দিনের পর দিন বউয়ের হেনস্থা সহ্য করেছি এই নিয়ে, তখনও তোমাকেই ডেকে বলেছি, কিন্তু তুমিও কান দাওনি, কিচ্ছু করোনি এ ব্যাপারে। কারণ বাবাই তোমার সব, ছেলের যা হয় হোক, কিন্তু ওই লোকটার উৎকট শখে তুমি বাধা দেবে না। অসহ্য ক্রোধে থরথর করে কাঁপতে কাঁপতে মায়ের মুখের সামনে আঙুল নেড়ে বলল, কিন্তু তা বলে আজও? আজকের এই দিনটাও বাজনা বাজিয়ে আনন্দ করার দিন? আমার সব কিছু ছারখার হয়ে গেলেও তোমাদের এই অসহ্য বিলাস একটা দিনের জন্যেও থামবে না? দেয়াল তাক করে এসরাজটা ছুঁড়ে মারল বাচ্চু। তাহলে আমি এটাকে শেষ করে দেব, ভেঙে চুরমার করে দিয়ে তবেই আমি। খবরদার! ছেলের গলার ওপর দিয়ে ভীষণ গলায় একটা ডাক দিয়েছে মায়াবতী। ছুঁড়ে মারা এসরাজটা নিজের বুক পেতে আটকেছে, তারের দিকটা কপালে লেগে রক্ত পড়ছে চামড়া ফেটে, টপ টপ করে গড়িয়ে পড়ছে গরম ফোঁটা, আর টকবক করে ফুটছে এতকালের শান্ত নিরীহ ঠান্ডা রক্ত। মায়াবতী এবার মারাত্মক হয়ে উঠল। এটাকে কোনো দিন তুই শেষ করতে পারবি না, কারণ এটা সত্যিকারের স্বামী স্ত্রীর সত্যিকারের ভালোবাসা। তোদের সম্পর্কের মতো ভেজাল নেই এতে। দুধের বাচ্চা ফেলে তোর অলক্ষী বউ চলে গেছে, তার জন্য তোর বাবার বাজনা দায়ী? তোর ঘর ছারখার হওয়ার জন্য একমাত্র এটার আওয়াজই দায়ী? আগুনের জিভের মতোই দাউ দাউ করে উঠল মায়াবতীর এতদিনের নরম হয়ে থাকা জিহ্বা মূল। তাহলে প্রথমেই বউ নিয়ে আলাদা হয়ে চলে যাসনি কেন? আমিই বলে দিচ্ছি, তোদের মধ্যে ভালোবাসা নেই, পুরো সম্পর্কটাই ফাঁক আর ফাঁকির। তোরা এই বাজনাটা নয়, এই দুই বুড়ো বুড়ি নয়, তোরা আসলে নিজেদেরই সহ্য করতে পারতিস না। তুলতুলে আঙুল এবার লোহার মুষল হয়ে ছেলের দিকে ঘুরে চরম ধিক্কার দিল। লজ্জা করে না তোর? আজ এসে দাঁড়িয়েছিস বাজনাটা ভাঙতে, বাবা মায়ের ভালোবাসায় হাত দিতে? নিজে কত বড় অমানুষ হয়ে গেছিস যে অমন বাপকে জঙ্গলি জানোয়ারের চেয়েও। কথাটা শেষ করতে পারল না মায়াবতী। স্বামীর অপমানে, নিজের গর্ভের ওপর জ্বালায় থরথর করতে করতে সর্বশক্তি প্রয়োগ করে এক খ্যাপা স্ত্রী, এক ক্ষিপ্ত মা গলা ফাটিয়ে তার শেষ ফয়সালা শোনালো। তোর বাবা এটা বাজাবে, রোজ রোজ বাজাবে, যতদিন আমি বাঁচবো ততদিন তাকে বাজাতে হবে। তোর সহ্য না হলে তুই এখান থেকে চলে যা। স্তম্ভিত বিস্ময়ে তার এতদিনের সাথীকে দেখছিল পার্শ্বনাথ, দুর্জয়ের আগে তার এতকালের মাকে দেখছিল বাচ্চু। কেউই বিশ্বাস করতে পারছিল না যে এসেই বরাবরের মায়া ভরা মায়াবতী। হঠাৎ উন্মত্তের মতোই বারান্দার দিকে ছুটে গেল বাচ্চু। কপালের রগ শিরা মোটা দড়ির মতো ফুলে উঠল। তাই যাচ্ছি, আমার ছেলেকে নিয়ে এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। কিন্তু ছেলের কাছ অবধিও যেতে পারল না, এমনকি ঘরটাও বেরোতে পারল না। দরজার গোড়ায় মুখ থুবড়ে পড়ে গেল। চোখের মণি পাক খেতে খেতে থেমে গিয়ে স্থির হয়ে চেয়ে রইল। মুখে গ্যাঁজলা উঠে ধড়ফড় করতে করতে শেষ যে কথাটা গোঙানি হয়ে বেরিয়ে এসেছিল সেটা হলো, ওহ মা। মায়াবতীর হাত থেকে গড়িয়ে পড়ল এসরাজ, খোলের দিকটা ফেটে গেল। পার্শ্বনাথ ছুটে এসে ছেলেকে বুকে নিয়ে বুক ফাটা ডাকে তাকে তুলতে চেষ্টা করলো। যখন বুঝল ছেলে আর কোনো দিনই উঠবে না, কেবল বাড়ি ছেড়ে নয় দুনিয়া ছেড়েই চলে গেছে,
তখন হঠাৎ ঝাঁপিয়ে পড়লো ইসরাজটার ওপর, আঙুলে টেনে টেনে তারগুলো ছিঁড়তে লাগলো। সেই আক্রমণে টং টং করে কুঁকিয়ে উঠল বাজনাটা। এর মধ্যেও এবারেও তাকে বাঁচালো মায়াবতী। এরকম অভিশপ্ত পুত্র শোক, ঘরের বউয়ের মর্মান্তক গ্লানি, স্বামীর উন্মাদ আচরণ সব নিজের মধ্যে ধারণ করল মায়াবতী। যারা গেছে তারা তো গেছেই, সেই দুঃসহ যন্ত্রণা চেপে রেখে যারা এখনো আছে তাদের জন্য তৈরি হলো। মায়াবতীর কল্যাণী হাত প্রথমে স্বামীকে ধরল, টেনে নিল চিড় ধরা তার ছেঁড়া কেঁদে ওঠা ইসরাজটা। ওটা আর ছেলের মাথা কোলে নিয়ে বসল। স্থির হয়ে যাওয়া চোখ নিজে হাতে বুজিয়ে দিল, আঁচল দিয়ে মুখের গ্যাঁজলা মুছে নিল। ছোটবেলায় ঘুম পাড়ানোর মতো ছেলের মাথায় গায়ে হাত বোলাতে লাগলো। গুনগুন করে নিজের মনে বলে চলল, এখনো যে তোর বাবা রয়েছে, নাতিটা রয়েছে, ওদের জন্যই সব সয়ে থাকতে হবে, থাকতেই হবে। যে কটা দিন বাঁচি এভাবেই বাঁচতে হবে। এতক্ষণে হাউ হাউ করে কেঁদে উঠল পার্শ্বনাথ। তাকেও বুকে টেনে নিল মায়াবতী। গুনগুনিয়ে বলল, কাঁদো, যত পারো কাঁদো, প্রাণ ভরে কাঁদো, কেঁদে ঠান্ডা হও। কিন্তু তার নিজের চোখে এক ফোঁটা জল নেই। কোলে সদ্য মরা ছেলে, হাতে ফাটা ছেঁড়া অসহায় ইসরাজ, বুকের মধ্যে ভেঙে পড়া স্বামী, সকলকে জড়িয়ে নিয়ে খা খা শূন্য দৃষ্টিতে মরুভূমির নিদাগ হয়ে বসে রইল মায়াবতী। পার্শ্বনাথ আর মায়াবতীর সেই ছোট্ট 4 মাসের নাতি একটু একটু করে বড় হলো। ঠাকুরদা আর ঠাকুমার কোল যে সে, বাবা মা যে নেই সে অভাব কখনোই টের পায়নি তার এই দাদু আর ঠাম্মার জন্যই। চোখ ফোটা থেকেই সেও দেখে আসছিল দাদু একটা ভাঙা পুরনো ইসরাজ বাজায়। কখন যে সে আবার ওই খোল ফাটা তার ছেঁড়া বাজনাটা বাজাতে শুরু করলো তা পার্শ্বনাথের স্মৃতিতে নেই। শুধু ধুধু মনে পড়ে তখনও তাদের ছেলের শ্রাদ্ধ হয়নি, অশৌচ চলছে, নিঃশব্দের হা হা হাহাকার তাদের ঘিলে ফেলছিল। তখন একদিন শাঁখা লোহা পরা 2 হাত তার হাতে ইসরাজটা তুলে দিল, আর কোলে দিল 4 মাসের ছোট্ট শিশু। পাশে বসে বলল, বাজাও বাজাও, না বাজালে আমরা সবাই যে পাগল হয়ে যাব। পার্শ্বনাথ ফ্যাল ফ্যাল করে চেয়েছিল, চিড় ধরা তার ছেঁড়া বাজনা বাজাবে কি করে? মায়াবতী বুঝতে পেরেছিল স্বামীর না বলা কথা, জোর দিয়ে বলেছিল, তোমার হাতে ঠিক বাজবে, যে কটা তার আছে তাতেই বাজবে, সব তার তো ছেড়ে নি। কোলে নাতি, পাশে স্ত্রী, হাতের ছেঁড়া ফাটা বাজনায় ঝড় দিল পার্শ্বনাথ। আরও বিভৎস আওয়াজ বেরোলো। এই প্রথম পার্শ্বনাথ বুঝতে পারল শব্দের আসল রূপ। বুঝল এ সুর নয়, বেসুরের বিশ্রী আর্তনাদ। সত্যি কোনো দিন সুর বাজেনি তার হাতে। নামিয়ে রাখতে গিয়ে দেখল কোলে শোয়া নাতি বড় বড় চোখ করে মুখে আঙুল পুড়ে সেই বাজনাটাই শুনছে চুপ করে, আর মায়াবতী চোখ বুজে 2 হাত বুকের কাছে জড়ো করে ধরে একটু একটু দুলছে, ঠিক তেমনি করে যখন বহু বছর আগে তাদের ছোট্ট বাচ্চুকে বুকের মধ্যে ধরে দুলে দুলে ঘুম পাড়াতো। নামিয়ে রাখা হলো না পার্শ্বনাথের। ছেঁড়া তারেই ছড়ের পর ছড় টানতে লাগলো, আবার বাজতে লাগলো ভাঙাচোরা ইসরাজ। শুনতে শুনতে বড় হয়ে উঠতে লাগলো তাদের একমাত্র অবলম্বন, তাদের নতুন গতিপথ, দীপক। এই সেই দীপক ব্যানার্জি আর তার স্ত্রী সুনেত্রা ব্যানার্জি, পার্শ্বনাথ বন্দ্যোপাধ্যায় আর মায়াবতী বন্দ্যোপাধ্যায়ের নাতি আর নাতবউ। এই মুহূর্তে তাদের থেমে থাকা পৃথিবীতে নিশ্চল 2 মূর্তি হয়ে রয়েছে। একটা ব্যাপারে একটু আগেই তারা দুজনেই একমত হয়েছিল,
আর না, এভাবে আর একসঙ্গে থাকা যায় না। বিশেষ করে সুনেত্রা যে ব্যানার্জি পদবি ছেঁটে ফেলবে বলে চিরকালের মতো চলে যাওয়ার আগে বন্দ্যোপাধ্যায় বাড়ির গুদামঘর থেকে তার নিজস্ব জিনিসগুলো টেনে টেনে বের করছিল। আর সেটা মুখে মেনে নিলেও তখনও মন থেকে মানতে পারছিল না বলেই শেষ মুহূর্তে লাথি মেরে মেরে সব কিছু লণ্ডভণ্ড করে দিতে চাইছিল দীপক। তারই ফল হিসেবে বেরিয়ে এসেছে সেই ফাটা এসরাজ, যেটা কোনো দিন সারাই না হয়েও ছেঁড়া তারেই আরও প্রবল আওয়াজে ঘ্যাঁ ঘোঁ করে বাজত। যেটা শুধু ওই বুড়ো বুড়িরই প্রাণ ছিল না, ছিল বিট্টুরও, দীপক আর সুনেত্রার একমাত্র ছেলের নবায়নের। কিন্তু বহুদিন পর্যন্ত তারা এটা জানতো না, একেবারেই জানতো না। বাপ মা হয়েও জানতো না তাদের বিট্টু যে আসলে নবায়ন। সেটাও তো কতদিন জানতো না। জানতে পারার পরেই তো যত সমস্যা আর এই পরিণতি। বিয়ের পর নিজেদের নিয়ে উন্মত্ততা, তখন তো দুনিয়ার আর কাউকেই দেখতে পেত না বা গ্রাহ্য করতো না। তারপর অনিবার্যভাবে শ্রান্ত হয়ে থিতিয়ে যাওয়া, গরম দুধ আস্তে আস্তে ঠান্ডা হয়ে যেভাবে সর পড়ে, ঠিক সেইভাবে। এভাবেই 90% দাম্পত্য জীবন চলে। কিন্তু এদের সম্পর্কে এলো ছানা কাটার পালা। বেমিশাল দুধের সাদা ফেনায় ক্রমাগত মিশতে থাকে এক এক ফোঁটা চোনা। পড়ে চলে, পড়েই চলে। কেউই এতে ফিল্টার দিয়ে বিশুদ্ধিকরণের কথা ভাবে না, কারণ দুজনেই যে শিক্ষিত, দুজনেই স্বনির্ভর। কেউ যে কারোর ওপর ভরসা করে বেঁচে নেই এটা সমানে প্রমাণ করে যেতে হবে না। তাই ক্রমাগত অভিযোগ আর আক্রমণের আঙুল ওঠে ওর দিকে এর বা এর দিকে ওর। এই দ্বন্দ্বযুদ্ধের মধ্যেই যে একটা জলজ্যান্ত বাচ্চা জন্ম নিয়েছে তাদেরই মাধ্যমে, বড় হয়ে উঠেছে, সেটা কেউই সেভাবে খেয়াল করে না বা আলাদা করে নজর দেবার প্রয়োজন আছে বলে মনে করে না। তারা তো তার দরকারের সব কিছু তাকে দোকান থেকে কিনে এনে দেয় জন্ম থেকেই, প্রয়োজনের থেকেও বেশিই দেয়। আর তো কিছুই করার নেই। সুনেত্রা দীপক এই বৈজ্ঞানিক ফর্মুলায় গড়া আধুনিক ছাঁচের বাবা মা। তার ওপর দুজনেই দুরন্ত জেদি আর মাথা গরম। কেউ এক তিল ছাড়বে না। নাতির ঘরের পুতি বন্দ্যোপাধ্যায় বংশের একমাত্র সলতে বিট্টুরও আসল অবলম্বন হয়ে উঠল বুড়ো দাদা পার্শ্বনাথ আর বুড়ো দিদি মায়াবতী। ছোট্ট বাচ্চা, কিন্তু সে তার সহজাত প্রবৃত্তি দিয়ে বুঝেছিল এই দুজন দুজনের ওপর নির্ভরশীল, আর সেটাই সুস্থভাবে বেঁচে থাকার সম্পদ। বিট্টু 6.5 বছর বয়স পর্যন্ত পার্শ্বনাথ আর মায়াবতী এই সংসারে ছিল। দীপক সুনেত্রার প্রেমের বিয়ে, জাতপাতের মিল নেই, কিন্তু কুলীন বন্দ্যোপাধ্যায় ব্রাহ্মণের এতে কোনো আক্ষেপই ছিল না। বরং নাতবউ বরণ করে তোলার সময় সকলকে শুনিয়ে মায়াবতী মজা করে নাতির কানে খুব জোরে জোরে ফিসফিস করেছিল, ওরে এ যে দেবী চক্ষু মেয়ে, বুঝে শুনে চলিস, ও চটলে কিন্তু মহিষাসুরের দশা হবে তোর। সবাই শুনে হাসছিল। সুনেত্রা লজ্জা মেশা আনন্দে খুশি, আর দীপক অন্যদের টপকে এই মেয়েকে জয় করার গর্বে খুশি। তখনই আওয়াজটা সুনেত্রার কানে আছড়ে পড়েছিল, ঘ্যাঁ ঘো ঘ্যাঁ ঘো। পার্শ্বনাথ তার নিজস্ব পদ্ধতিতে নাতবউ বরণ করেছিল এসরাজ বাজিয়ে। ঠিক এই সময় মায়াবতী সুনেত্রার কানে মধু ছুঁয়ে বলেছিল, এবাড়ির সব কিছু তোমার কাছে মধুময় হোক। কিন্তু ভিতরে ভিতরে গুটিয়ে গিয়েছিল সুনেত্রা, এইরকম একটা শুভ মুহূর্তে এমন বিশ্রী স্থূল শব্দ তাকে বিমুখ করে দিয়েছিল। কোনো দিন সে এর থেকে বেরিয়ে আসতে পারেনি। তারপর বিট্টু, এর মাঝেই কোন অদ্ভুত কারণে বা নিতান্তই অকারণে স্বামী স্ত্রীর নিরন্তর পাল্লা দেওয়া একে অপরের সঙ্গে, আর সুনেত্রার সেই ঝাল গিয়ে পড়া নির্দোষ দুই বুড়ো বুড়ির উপর, যারা একটা ভাঙা বাজনা নিয়ে থাকে আর ওদেরই ছেলেকে আগলে রাখে। প্রাণ দিয়ে বাচ্চাটাকে দেখা আর তার সমস্ত ঝক্কি পোয়াতো বলে নিজের স্বার্থেই সুনেত্রা দাদা শ্বশুর দিদি শাশুড়ির সঙ্গে সামনাসামনি সংঘর্ষে যেত না, কিন্তু মেজাজ একটু বিগড়লেই রাতের ঘর বন্ধ করে সব বিষ দীপকের উপর উগড়ে দিত। দীপকও ছাড়ত না।
তখন দাদু ঠাম্মার পক্ষ নিয়ে স্ত্রীর সঙ্গে লড়াই করে আর পরদিন সকালে তেতো বিরক্ত মেজাজ নিয়ে যে কোনো ছুতোনাতায় তাদের ধরে। শেষে এলো সেই কালান্তর দিন। 6.5 বছরের ছেলেটাকে কটা মাস ধরেই আড়ং ধোলাই করে শিক্ষা দিয়ে নার্সারি স্কুল থেকে নামকরা ইংলিশ মিডিয়াম হাই স্কুলে ভর্তির পরীক্ষা দিতে নিয়ে গেছে বাবা মা। এই পরীক্ষা তাদেরও মান সম্মানের, জীবন মরণের পরীক্ষা। ইন্টারভিউতে ছেলেকে নাম জিজ্ঞেস করাতে সবাইকে চমকে দিয়ে সে বলে উঠল নবায়ন বন্দ্যোপাধ্যায়। ওদিকে বার্থ সার্টিফিকেটে, ভর্তির অ্যাপ্লিকেশনে, ফর্মে নাম রয়েছে বিশাল ব্যানার্জি। হয়তো ছেলে বিশাল মাপের হবে বলে কিংবা অবাঙালি টাইপের ভিশাল বললে আরও চটকদার শোনায় তাই, অথবা এখনকার রীতি অনুযায়ী কোনো অভিনবত্বের কারণে বিট্টুর ভালো নাম রাখা হয়েছিল বিশাল, যা সুনেত্রার শেখানো উচ্চারণের ফলে ভিশাল ব্যানার্জি। কেতাদুরস্ত ইংরেজি কায়দায় ব্যানার্জি রেফটাকেও বাতিল করা হয়েছিল। এই স্কুলের ইন্টারভিউয়ের আগে কয়েক লক্ষবার বিট্টুর মহড়া নেওয়া হয়েছে এই নিয়ে। হোয়াটস ইউর নেম? প্রতিবারই নির্ভুল উচ্চারণে তোতা পাখির বুলি আউড়ে গেছে বিট্টু। মাই নেম ইজ ভিশাল ব্যানার্জি। কিন্তু আসল দিনে, আসল পরীক্ষায় বিট্টুই বুক চিতিয়ে বলতে লাগলো আই এম নবায়ন, মাই নেম ইজ নবায়ন বন্দ্যোপাধ্যায়। একবার নয়, বারবার। সুনেত্রা আর দীপক যেন ফাঁসির আসামি। নিজেদের কানকে তারা বিশ্বাস করতে পারছিল না। ওদিকে ইন্টারভিউ বোর্ডের সবাই অবাক হয়ে তাদের দিকে তাকাচ্ছিল। সকলের হাতে হাতে ঘুরতে লাগলো বিশাল ব্যানার্জির নাম সংক্রান্ত যাবতীয় কাগজপত্র। শেষে হয়তো কৌতূহলের বশেই সত্যিকারের বিশাল চেহারার প্রিন্সিপাল যখন জিজ্ঞেস করলো, কেন তুমি অন্য নাম বলছো? কে তোমার এই নাম রেখেছে? তখন আর একটা মারাত্মক অপরাধ করল বিট্টু। বাংলায় কথা বলল। বুক চিতিয়ে গড়গড় করে বাংলায় বলে উঠল, আমি অন্য নাম বলছি না, আমার আসল নাম নবায়ন। আমার বুড়ো দাদা এই নাম রেখেছে, এর মানেও আমাকে বলে দিয়েছে। অবাক হয়ে হতবুদ্ধির মতো চেয়ে রইল সুনেত্রা, দীপক। ক্রমশ সুনেত্রার হচ্ছিল অসহ্য রাগ। তাদের 6.5 বছরের ছেলেকে তারা এতদিন ধরে চেনেনি, পরম নিশ্চিন্তে ঘুরে বেরিয়েছে ওই দুই বুড়ো বুড়ির হাতে ছেড়ে দিয়ে। কিন্তু সেই বিশাল আকৃতির প্রিন্সিপাল এরকম কেস কখনো পায়নি বলেই বোধহয় আরও আগ্রহী হয়ে উঠল। সকলকে চমকে দিয়ে ইংরেজি ছেড়ে পরিষ্কার বাংলাতে বিট্টুকে প্রশ্ন করল, আচ্ছা বলো তো, এর মানে কি? 6.5 বছরের ছেলে গড়গড় করে বলে গেল, নব মানে নতুন, আর অয়নের অনেকগুলো মানে। একটা মানে হলো অবলম্বন, যেমন লাঠি। বুড়ো দাদা আমাকে বলেছে অন্ধের লাঠি তার একমাত্র অবলম্বন। নব আর অয়ন যোগ করলে হয় নবায়ন। প্রিন্সিপাল ঝুঁকে এলো। আর কি কি মানে হয় নবায়নের? বিজ্ঞের মতো প্রিন্সিপালকে শুধরে দিল বিট্টু। নবায়নের নয়, শুধু অয়নের। দাঁড়াও বলছি। চোখ বুজে পার্শ্বনাথের মুখ আর তার কথাগুলো মাথায় নিয়ে আসছিল বিট্টু। একটা মানে আশ্রয়, আরেকটা হলো থাকার জায়গা, স্থান, তারপরেরটা হচ্ছে পথ। কিসের পথ জানো? প্রিন্সিপালকে জিজ্ঞেস করলো বিট্টু। উত্তরের অপেক্ষায় না থেকে নিজেই বিশদ ব্যাখ্যা করে গেল। এই পথ কিন্তু আমাদের রোড মানে রাস্তা নয়, এটা হচ্ছে সূর্য, যে 6 মাস 6 মাস করে উত্তর আর দক্ষিণ দিকের পথে থাকে, সেই পথ। বুড়ো দাদা সহজ করে বুঝিয়ে দিয়েছে, এটা হলো সূর্যের গতিপথ। এগুলো ছাড়াও আরও আছে, সে খুব শক্ত শক্ত, সেগুলো এখন মনে পড়ছে না। মাটিতে মিশে যেতে ইচ্ছে করছিল সুনেত্রার, তার ছেলের এই এঁচোড় পাকামিতে। ইংলিশ মিডিয়াম স্কুলের প্রিন্সিপালকে সূর্যের উত্তরায়ণ আর দক্ষিণায়ন নিয়ে লেকচার দিচ্ছে এইটুকু ছেলে, আবার বলছে আরও আছে। উফ, পারলে ছেলের গলা টিপে ধরে সুনেত্রা। দীপক কি করবে ভেবে পাচ্ছিল না। ওদিকে প্রিন্সিপাল বলে উঠল, ভেরি গুড। তারপর আগ্রহ ভরে আবার প্রশ্ন করল, এই বুড়ো দাদাটি কে? কেনই বা সে এই নামটা রেখেছে? পরম উৎসাহে তার বুড়ো দাদা আর বুড়ো দিদির পরিচয় পেশ করলো বিট্টু। তারপর এই নাম দেওয়ার গল্পটা শোনাতে লাগলো।
মনে মনে মাথার চুল ছিঁড়তে থাকা সুনেত্রা আর উৎকণ্ঠিত হয়ে বসে থাকা দীপকের অসভ্য বাঁদর ছেলে। শোনো তাহলে, আমার দাদু মানে বাপির বাবা মানে বুড়ো দাদা আর বুড়ো দিদির ছেলে যখন ভগবানের কাছে চলে গেল, তখন আমার বাপিই হলো তাদের নতুন অবলম্বন, নতুন সূর্য। বাপিকে নিয়ে তাদের নতুন আশ্রয় হলো, নতুন গতিপথ তৈরি হলো। কিন্তু বড় হয়ে যাবার পর বাপি আর তারপরে যখন মাম্মি এলো, তখন তারা দুজনে মিলে একটা আলাদা গতিপথ বানিয়ে নিল। অনেক দূরে চলে গেল বুড়ো দাদা আর বুড়ো দিদির কাছ থেকে। আবার সেই ভাঙা পুরনো এসরাজটা নিয়ে মনের দুঃখে তারা দিন কাটাতে লাগলো। তাই তো ভগবান তাদের দুঃখ ঘোচাতে আমাকে পাঠিয়ে দিল। সেই জন্য আমি বুড়ো দাদা আর বুড়ো দিদির নবায়ন। প্রিন্সিপাল তাকিয়ে আছে। তাকে বিশ্বাস করাতে বিট্টু জোর দিয়ে বলে উঠল, হ্যাঁ সত্যি, আমাকে বলেছে, সব বুঝিয়ে দিয়ে বুড়ো দাদা বলেছে যে আমিই এখন তাদের সব কিছু, নতুন আশ্রয়, নতুন অবলম্বন আর নতুন সূর্য। আমাকে নিয়ে বুড়ো দাদা আর বুড়ো দিদি আবার একটা নতুন গতিপথ বানিয়েছে। শুনে বেশ খানিকক্ষণ চুপ করে রইল বিশালাকায় ক্রিশ্চিয়ান প্রিন্সিপাল। তারপর বিট্টুকে বলল, ঠিক আছে, সুন্দর বলেছ তুমি, কিন্তু এই স্কুলে ভর্তি হতে হলে আরও অন্য কতকগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। এবার আমরা সেই সব প্রশ্ন করব আর তুমি সেই প্রশ্নগুলোর জবাব ইংরেজিতে দেবে, কেমন? আশায় বুক বেঁধে উদ্গ্রীব হয়ে উঠল সুনেত্রা। দীপকও খানিকটা ভরসা পেল, কিন্তু সব কিছুতে জল ঢেলে দিয়ে বিট্টু পরিষ্কার বলে দিল, আমি আর কোনো প্রশ্নের জবাব দেব না, আমার ইচ্ছে করছে না। ইচ্ছে না করলে ছোটদের দিয়ে জোর করে কিচ্ছু করাতে নেই। বুড়ো দাদা বলেছে ছোটরা হচ্ছে চারা গাছ, জোর জবরদস্তি করলে চারা গাছ ছিঁড়ে যায়। একেই তো প্রিন্সিপালকে তুমি তুমি করে কথা, যেটা সুনেত্রার হিসেবের মধ্যে ছিল না। সে ছেলেকে তৈরি করেছিল ইংরেজিতে ইউ দিয়ে। তার ফল এই। এবার সুনেত্রা সভয়ে শুনল তাদের পই পই করে ম্যানার্স শেখানো ছেলে অম্লান বদনে বলে দিল, আসলে এখন আমার খুব খিদে পেয়েছে, তোমরা ছেড়ে দিলেই আমি বাড়ি গিয়ে বুড়ো দাদা আর বুড়ো দিদির সঙ্গে খাবো, ওরাও আমার জন্য না খেয়ে বসে আছে। ছেলেকে চোখ দিয়ে ভস্ম করতে না পেরে ছেলের বাবার দিকেই জ্বলন্ত দৃষ্টিতে তাকালো সুনেত্রা। দীপকেরও রাগ হচ্ছিল প্রচণ্ড। চোখের কোণা দিয়ে সেটা দেখে নিয়ে লম্বা শ্বাস ফেলে সোজা হয়ে বসল প্রিন্সিপাল। ইংরেজিতে বলল, মিস্টার অ্যান্ড মিসেস ব্যানার্জি, আপনাদের ছেলে অত্যন্ত বিস্ময়কর রকমের অনুভূতিশীল, বুদ্ধিমান এবং প্রতিভাবান। আমি সত্যিকারে দুঃখিত ও নিরুপায় যে এখানকার ভর্তির নিয়ম মেনে ওকে এখন নিতে পারলাম না, কিন্তু আপনারা যদি ওর সঙ্গে ঠিকমতো সহযোগিতা করে চলেন, তাহলে জীবনের সব থেকে কঠিন পরীক্ষাও ও অনায়াসে পার হয়ে যাবে। আমার অনুরোধ, আজকের ফেলিওরের জন্য ওর এই অসাধারণ মনটাকে আপনারা চাপ দিয়ে বা শাসন করে নষ্ট করবেন না। ঠিকই বলেছে ও, চারা গাছকে টেনে লম্বা করতে গেলে সেটা শেষ পর্যন্ত ছিঁড়ে যায়। আরও একটা কথা মনে রাখবেন, ফেল ও করেনি, করেছি আমরা, ওকে নিতে না পেরে। প্রিন্সিপাল যতই বলুক না কেন, মুখ কালো করে উঠে দাঁড়ালো সুনেত্রা আর দীপক। সুনেত্রার ইচ্ছে করছিল ধর থেকে ছেলের মুন্ডুটা ছিঁড়ে আনতে। প্রিন্সিপাল বোধহয় বুঝতে পারল। পরিস্থিতি সহজ করতে নিজে উঠে এসে বিট্টুর হাত ধরে দরজা অবধি নিয়ে গেল। গল্পের ছলে বাংলায় জিজ্ঞেস করল, তোমার বুড়ো দাদা বুঝি এসরাজ বাজান? ওদের একটা ভাঙা এসরাজের কথা বললে না তখন? বিট্টু পরম উৎসাহে বলে উঠল, ওটাও তো নবায়ন, বুড়ো দাদা আর বুড়ো দিদির প্রথম নবায়ন। ভাঙা হলেও ওটা চমৎকার বাজে, ছেঁড়া তারেও বাজে। সবাই অবশ্য বলে বিচ্ছিরি আওয়াজ, কিন্তু ওর কথা কেবল বুড়ো দাদা, বুড়ো দিদি আর আমি শুনতে পাই। বুড়ো দাদা ছড় টানে আর বাজনা বাজে, নবায়ন নবায়ন। এখন আমরা দুজনেই নবায়ন। প্রিন্সিপাল এবার বিট্টুর মাথায় হাত রেখে আশীর্বাদ করে ইংরেজিতে বলল, তাই হও, সত্যিকারের নবায়ন হও জীবনে। নিরাশ্রয়ের যেন নতুন আশ্রয় হতে পারো, সর্বহারার যেন নতুন অবলম্বন হতে পারো, নতুন গতিপথ যেন তৈরি করতে পারো নিঃসঙ্গ মানুষের জন্য।
লম্বা চেনে ঝোলানো গলার ক্রস নিজের হাতে বিট্টুর কপালে, কাঁধে, বুকে ছুঁয়ে দিয়ে বিশালাকায় মানুষটি তার শেষ আশীর্বাদ জানালো, মে গড ব্লেস ইউ, মে গড প্রোটেক্ট ইউ। কিন্তু কটা মাসের আপ্রাণ পরিশ্রম ভণ্ডুল করে দেওয়া ছেলের মা বাবা, বিশেষ করে মা, প্রিন্সিপালের কথায় ঠান্ডা তো হয়ইনি, রাগে ফাটতে ফাটতে তাদের শয়তান ছেলেকে নিয়ে বাড়ি ফিরেছিল। রাস্তাতেই, গাড়ির মধ্যেই সুনেত্রা পেছনে হাত বাড়িয়ে ছেলের চুল খামচে ধরে ঠাস ঠাস করে যতটা পারে মার শুরু করে দিল। ডান হাতে স্টিয়ারিং, বাঁ হাতে দীপক সুনেত্রাকে আটকাতে যাওয়া মাত্র শুরু হয়ে গেল ধুমধুমার ঝগড়া। ক্ষিপ্ত সুনেত্রা তাদের 8 বছরের বিবাহিত জীবনে এই প্রথম দীপকের মা তুলে চরম খারাপ কথাটা বলে দিল। আর কত হবে, যতই ভদ্র করার চেষ্টা করি, রক্তে তো বইছে ঘর ভাঙানি, পর ভোলানি, নষ্টামির বদমাইশি। সব আশা আকাঙ্ক্ষা চুরমার করে দেবে না তো আর কি করবে এই ছেলে? বাপ আবার তাকে বাঁচাতে আসছে। প্রচণ্ড জোরে ব্রেক মারল দীপক। সাবধান সুনেত্রা। সুনেত্রাও আজ আগ্নেয়গিরির জ্বালামুখ। কিসের সাবধান? কিসের ভয় দেখাচ্ছ তুমি? লজ্জা করে না যে তোমারই দাদু ঠাকুমা তোমার একমাত্র ছেলেকে এভাবে নষ্ট করে? তোমার মা তো একেবারে ফেলে চলে গিয়েছিল, এরা তো আরো বড় সর্বনাশ করেছে। গ্যাট হয়ে বসে কুবুদ্ধি দিয়ে একটা বাচ্চার ভবিষ্যৎ ঝরঝরে করে দিচ্ছে। নেস্টি রতন ফ্যামিলি। গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠল দীপক। চুপ, একেবারে চুপ। ফ্যামিলি তুলে আর একটা কথা বললে। কেয়ারই করলো না সুনেত্রা, ভেঙিয়ে ভেঙিয়ে বলে চলল, আমরা গতিপথ চেঞ্জ করেছি, অনেক দূরে সরে গেছি, ওনাদের কোনো আশ্রয় নেই, কোনো অবলম্বন নেই, বড় দুঃখ ওদের। এইটুকু বাচ্চাকে এসব কথা বলেছে। আসলে আমাদের নিয়ে ইচ্ছে মতো পুতুল খেলাটা করতে পারেনি তো, তাই ছেলেটার মাথা চিবিয়ে খেয়ে এভাবে সর্বনাশ করছে। ছি, ভাবতেও ঘেন্না করে। দীপকের সমস্ত ক্রোধ সেই মুহূর্তে ওই বুড়ো বুড়ির দিকে ঘুরে গেল। ভুলে গেল জন্মের পর থেকে আজ অবধি তার জন্য, তাদের জন্য, তারপর তাদের সন্তানের জন্য এরা কি না করেছে। এখনকার দুই প্রচণ্ড বিপক্ষ শিবির, দীপক ব্যানার্জি আর সুনেত্রা ব্যানার্জির হাত মিলে গেল। তাদের কমন শত্রুর মোকাবিলা করতে তারা সাময়িক মৈত্রীর চুক্তি মনে করল মনে মনে। পার্শ্বনাথ আর মায়াবতী বিট্টুর জন্যই অত বেলা পর্যন্ত না খেয়ে বসেছিল। সময় কাটাতে গীতা পড়ছিল পার্শ্বনাথ, জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ পড়ছিল সে, মায়াবতী শুনছিল। দীপক আর সুনেত্রা সেখানে গিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধ নিয়ে এলো। নাতি নাতবউয়ের একজোট আক্রমণে প্রথমে অবাক, পরে কাঠ হয়ে গেল দুজনে। বিট্টু ছুটে তাদের কাছে যেতে গেলে দীপকের চড়ে মাথা ঘুরে পড়ে গেল। মায়াবতী দৌড়ে ধরতে এলে শক্ত হাতে ছেলেকে সরিয়ে নিয়ে সুনেত্রা বলল, না, আর আপনারা ছোবেন না, সর্বনাশ তো যা করার করেছেন, কিন্তু আর নয়। পার্শ্বনাথ আর মায়াবতীর মুখ থেকে একই সঙ্গে বেরিয়ে এলো, সর্বনাশ? কিসের সর্বনাশ? অভিযোগের তোড়ে এবার ভেসে গেল তারা। একবার দীপক, পরক্ষণেই সুনেত্রা, আবার সুনেত্রা, সঙ্গে সঙ্গে দীপক। তাদের মুখ থেকে ছিটকে আসা বাক্যবাণ শুনতে শুনতে পার্শ্বনাথ আর মায়াবতী জানল কোন মারাত্মক অপরাধের আসামি তারা। তারা ঠান্ডা মাথার জঘন্য ক্রিমিনাল। কিভাবে তারা একটু একটু করে বিট্টুর মাথাটা চিবিয়ে খেয়েছে, কিভাবে নষ্ট করেছে বংশের সলতেটুকুর ভবিষ্যৎ। নবায়ন, নতুন আশ্রয়, নতুন অবলম্বন, কি বিশ্রী কদর্য ভেঙচে উঠল তাদের সুপুরুষ নাতি আর দেবী চোখের সুন্দর মুখের নাতবউ। বিয়োভল হয়ে গেল দুই হতবাক বুড়ো বুড়ি। কথাগুলো শুনে গেল। সাবধান, আজ থেকে ওদের ছেলের সঙ্গে তারা যদি একটাও কথা বলে বা কোনো সম্পর্ক রাখার চেষ্টা করে তো খুব খারাপ হবে। আরও একটা শর্ত, এখন থেকে আর একবারও যদি ওই লক্ষ্মী ছাড়া ভাঙা বাজনাটার ঘ্যাঁঘো কানে আসে তাহলে বিট্টুকেই মেরে পাঠ করে ফেলবে ওরা। আর সেটা খেয়াল রেখে তবে যেন ওটাতে হাত দেয় পার্শ্বনাথ। নিজের ছেলের বেলায় এই জায়গাটাতেই রুদ্রাণী মূর্তি ধরেছিল মায়াবতী, কিন্তু ছেলের এই শাসানিতে একটা কথাও বলতে পারল না। বড় নিষ্ঠুর প্যাঁচে আর চালাকিতে তাকে ঠুঁটো করে দিয়েছে ওরা।
এসরাজ বাজালে মার খেয়ে মরবে তাদের বুকের কোল যে বিট্টু। চরম ফতোয়া জারি করে ছেলেকে নিয়ে চলে গেল ভিশালে জন্ম দেওয়া বাবা মা। শুধু ছেলের বার্থ সার্টিফিকেটে বাবা মা হওয়াটাই তো এখনকার মুখ্যম অস্ত্র। আর এই একটা মাত্র হাতিয়ারের জোরে সন্তানের ব্যাপারে যে কোনো সময় যা খুশি সিদ্ধান্ত নিতে পারা যায়। 3-4 দিন হয়ে গেল ঘর থেকে বেরোলো না পার্শ্বনাথ আর মায়াবতী। তাদের ঘরে কয়েকবার বাবা মায়ের হাত ছিটকে ঢুকে পড়ে বেদম মার খেয়েছে বিট্টু। তারপর থেকে তারাই বন্ধ করে রেখেছে দরজা। বাজনাও বন্ধ সেই শাসানির সময় থেকেই। 4 দিন পরে কাক ভরে দীপকের ঘরের দরজায় আওয়াজ হলো। দীপক ঘুম চোখে অবাক হয়ে দেখল ঠাম্মা দাঁড়িয়ে আছে। মায়াবতী খুব শান্ত স্বরে বলল, উনি চলে গেলেন। দীপক আরো অবাক। দাদু চলে গেছে? কোথায় গেছে এত সকালে? সুনেত্রা ঘুম চোখে হাউসকোট জড়াতে জড়াতে এসে দাঁড়িয়েছে। মায়াবতী শান্ত দৃষ্টি মেলে নাতি নাতবউকে কয়েক পলক দেখে নিয়ে নিজের ঘরমুখ চলতে চলতে আকাশের দিকে আঙুল দেখিয়ে বলে গেল, ওইখানে। পার্শ্বনাথের যথেষ্ট বয়স হয়েছিল। এই বয়সে মৃত্যু খুবই স্বাভাবিক। সকলেই তাই বলছিল। কেবল দীপক আর সুনেত্রার মনে হচ্ছিল তা নয়। নিশ্চুপ নির্বাক মায়াবতীর দিকে তাকাতে পারছিল না তারা। ভুলতে পারছিল না তার সকালের সেই দৃষ্টি। বারবার মনে হচ্ছিল শুধু এই একটি মানুষ জানে কেন এরকম হলো, কাদের জন্য হলো। দাহ শেষ করে শ্মশান থেকে সবাই ফেরার পর পাড়ার মহিলারা মায়াবতীর ঘরের বন্ধ দরজায় ধাক্কা দিয়ে ডাকতে লাগলো। এবার স্নান করে বৈধব্যের বেশ নিতে হবে। কিন্তু দরজা খুলছে না মায়াবতী। পার্শ্বনাথকে নিয়ে সবাই রওনা দেওয়ার পর ভিতরে এসে সুনেত্রা দেখেছিল দিদি শাশুড়ির ঘর বন্ধ। তারও আর সাহসে কুলোয়নি তাকে ডাকতে। নিজের ঘরে গিয়ে চুপ করে বসেছিল। এখন হাঁকাহাঁকি ধাক্কাধাক্কির আওয়াজে ধড়মড় করে উঠে এলো। দীপক যখন ধাম ধাম করে দরজায় ঘা দিতে দিতে ডাকছিল, ঠাম্মা দরজা খোলো, দরজা খোলো ঠাম্মা। দরজা খুলল না। কিন্তু ঘরের মধ্যে সাংঘাতিকভাবে জোরে বেজে উঠল ভাঙা এসরাজ। বাজতেই লাগলো ঘ্যাঁ ঘো ঘ্যাঁ ঘো ঘ্যাঁ ঘো। সারা বাড়ি যেন থরথর করে উঠল সেই অপ্রাকৃত শব্দে। শিউরে উঠল প্রত্যেকে। দরজা ভেঙে ফেলা হলো। মায়াবতী ঘুমিয়ে আছে। তার বুকের ওপর ভাঙা এসরাজটাতে ঝড় টানছে বিট্টু। বাজনা শুনিয়ে তার বুড়ো দিদির ঘুম ভাঙাতে চেষ্টা করছে, কিন্তু ঘুম ভাঙল না। বৈধব্যের সাজে সাজতেও হলো না। মায়াবতী তার টুকটুকে পান খাওয়া ঠোঁটে সবাইকে মজা দেখানোর এক চিলতে হাসি নিয়ে মহা ঘুমে ঘুমিয়েই রইল। বয়স্করা বলল, শুধু সতী নয়, মহাসতী। সতী যায় স্বামীর আগে, আর মহাসতী যায় স্বামীকে রওনা করে দিয়ে তার পেছনে পেছনে। এবার কেবল দীপক আর সুনেত্রার মনে হলো তা নয়, তা নয়। এর আসল কারণ কেউ জানে না, তারা দুজন ছাড়া। একই দিনে দুটি মৃত্যু, তাই একই সঙ্গে তাদের ক্রিয়াকর্ম, শ্রাদ্ধ, অশৌচ, নিয়মভঙ্গ শেষ। আর তার সাথে শেষ হয়ে গেল বেঁচে থাকা দুজনের সাময়িক চুক্তির মেয়াদ। দীপক আর সুনেত্রা যে যার শিবিরে ঢুকে গিয়ে ফের অস্ত্রে শান দিতে লাগলো। এই মৃত্যুর জন্য সুনেত্রাকে দায়ী করে দীপক খোলাখুলি আঘাত হানতে লাগলো। সুনেত্রাও পাল্টা আক্রমণে ফিরিয়ে দিয়ে চলল প্রতিটি মার। এবার ছেলেকে কেন্দ্র করে শুরু হলো দুপক্ষের লড়াই। দুজনেই এবার ছেলেকে নিজের মতো করে মানুষ করতে বদ্ধপরিকর। কিন্তু দুজনের মতামত যে দুই মেরুর। তার সঙ্গে মিশেছে জেদ আর অন্যজনকে হারিয়ে দেওয়ার তীক্ষ্ণ প্রতিযোগিতা। দুপক্ষের দড়ি টানাটানির টাগ অফ ওয়ার ছেলেটাকেই ছিঁড়ে ফেলছিল। একদিন বিট্টুকে পাওয়া গেল না। পাড়ার পার্কে খেলা শেষ করে বাড়ি আসার সময় পেরিয়ে যাবার অনেক পরে অফিস থেকে ফেরা বাবা মার খেয়াল হলো ছেলে তার ঘরে নেই। অন্য কোনো ঘরেও নেই, বাথরুমেও নেই, বারান্দাতেও নেই, ছাদেও নেই, বাড়ির কোথাও নেই।
নেই তো নেই। তারপর থানা, খবরের কাগজ, টিভি, নিরুদ্দিষ্টের প্রতি চিঠি, ছবি দিয়ে পুরস্কার ঘোষণা, বারবার বিট্টু ফিরে এসো, কিচ্ছু বাদ পড়ল না। কিন্তু ছেলে ফিরল না। আর কোথাও খুঁজে পাওয়া গেল না ভাঙা ইসরাজটাকে। ওটাও বিট্টুর মতোই উধাও হয়ে গেছে। আশায় আশায় কেটে গেল আরও অনেকগুলো দিন। যে একই বুক ভাঙা ব্যথা তাদের কাছে নিয়ে আসতে পারত, সেটাকে উপসর্গ করেই তারা আরও দূরে সরে পড়তে লাগল। অফিস থেকে এসে রোজ মদ নিয়ে বসে দীপক। আকণ্ঠ খায়, হয় চুর হয়ে ঘুমিয়ে পড়ে, নয়তো দুর্দান্ত হয়ে ওঠে তার দাদু ঠাম্মার মৃত্যু থেকে শুরু করে ছেলের হারিয়ে যাওয়া নিয়ে। সুনেত্রাকে যা নয় মুখে আসে তাই বলে যায়। সুনেত্রা এখন তার রণকৌশল পাল্টেছে। আগের মতো তালে তাল দিয়ে ঝগড়া বা চিৎকার করে না। দু চোখের ঠান্ডা ঘেন্না দিয়ে ছুরির ফলার মতো ব্যঙ্গের হাসি হেসে কখনো বা একটা দুটো বাছা বাছা শব্দের ব্রহ্মাস্ত্র ছুঁড়ে বুঝিয়ে দেয় যে দীপক ব্যানার্জি একটি অতি নিকৃষ্ট প্রাণী। সুনেত্রার মতো মহিলা ওরকম একটা বাজে লোকের কারণে মুখের থুতুও ফালতু নষ্ট করে না। প্রায় 2 বছর ধরে এইভাবে কাটাবার পর দুজনেই বুঝতে পারছিল আর বেড়ে ওঠা যাচ্ছে না। কিন্তু আজকেই যে চলে যাবে এই সিদ্ধান্তটা সুনেত্রাই নিয়েছিল গত রাতে, দীপকের চরম বাড়াবাড়ির পর। কিন্তু আজই বেরিয়ে এলো এত করে খোঁজা ভাঙা এসরাজ আর বড় বড় কচি অক্ষরে নবায়ন লেখা। দীপকের দক্ষযোগ্য ভাঙচুর এতক্ষণ ধরে হাত গুটিয়ে নিয়ে বসে দেখে চলছিল সুনেত্রা। কতটা করতে পারে তার শেষ দেখতে চাইছিল। কিন্তু এসরাজটা চোখে পড়তে নিজেকে আর নির্লিপ্ত রাখা গেল না। ওটা রক্ষা করতে গিয়ে নিজে থেকেই ধেয়ে এলো দুটি হাত, চেপে ধরল প্রাণপণ। আর সেই মুহূর্তে একই ধাক্কা খেয়ে চেতনায় ফিরেছিল দীপক। কিন্তু আপ্রাণ চেষ্টা করেও পুরোটা সামাল দিতে পারেনি। স্ত্রীর হাতের ওপর তার জুতোশুদ্ধ ভারী পা, সবকিছুর নিচে সুরক্ষিত নবায়ন। কবে কখন যে বিট্টু তার কাঁচা হাতে কচি অক্ষরে নিজেকে এখানে খোদাই করে রেখেছে, প্রতিষ্ঠা করে গেছে, তারা জানে না। এখানেই থেমে গিয়েছিল সময়, পৃথিবী আর দুটো মানুষ। ধুলো ভরা মেঝের ওপর বসে পড়ল দীপক। তার পা সরে গেছে, কিন্তু সুনেত্রার হাত তখনও আঁকড়ে ধরে রয়েছে ভাঙা ইসরাজটা। দীপক সেই হাত শুদ্ধ ভাঙা তার ছেঁড়া বাজনাটাকে তুলে নিল। হৃৎপিণ্ডের ধকধকানির সঙ্গে চেপে ধরে বলে উঠল, সুনেত্রা, যেও না, আমার কাছে ওকে নিয়ে থাকো। দেবী চোখ থরথরিয়ে উঠল। মুখ তুলে তাকাতে গিয়ে চোখ নামিয়ে ফেলল সুনেত্রা। পাছে নিয়ে দীপক আবার যা তা বলে বসে। দীপক তার চিবুক তুলে ধরে চোখে চোখ রেখে বলে উঠল, রাগ, ঝগড়া, অশান্তি সব সহ্য হয়। তোমার এই চাউনি আমাকে শেষ করে ফেলে, কুড়ে কুড়ে খায়, আমার বুকটা ফেটে যায় সোনা। কতকাল খরার পরে, কত যুগের অনাবৃষ্টির পরে বৃষ্টি নামল। দেবী চক্ষু মেয়ে কেঁপে উঠল, কেঁদে উঠল, কাপা ঠোঁট তীর তীর করে ডাকল, বিট্টু, আমার বিট্টু, আমাদের বিট্টু। দীপক সুনেত্রার ঠোঁটে আঙুল রাখল। বিট্টু না, নবায়ন ঠিক ফিরে আসবে। আগে আমরা আমাদের গতিপথে ফিরে যাই। অনেক দিন পর স্বামীর বুকের নির্ভরতায় মাথা রাখল স্ত্রী। ইসরাজটাকে ধরে রাখা একের হাতের ওপর অপরের হাত। সুনেত্রা অস্ফুটে বলে উঠল, ফিরে আসবে নয়, বলো ফিরে এসেছে। দীঘল চোখের পাপড়ি বন্ধ করে সুনেত্রা বলতে লাগলো, তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু আমি দেখতে পাচ্ছি। নতুন পথ, নবায়ন, তুমি, আমি, আমরা। পদ্ম পাতা থেকে শিশির গড়াচ্ছিল, টুপ টুপ
টুপ টুপ। রাগী জেদি দীপক ব্যানার্জিরও ছোট্ট ছেলের মতো চোখ ভাসিয়ে জল পড়তে লাগলো। ওরা দেখতে পেল না বুক ফাটা তার ছেঁড়া নবায়নের ধুলো ভিজিয়ে ভাঙা ইসরাজের খোলের ওপর দুজোড়া চোখের জলে অদৃশ্যে আঁকা হচ্ছিল একজোড়া বুড়ো বুড়ির ফুটি ফাটা হাসি মুখ। কেমন লাগলো আজকের গল্প বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং একটি কমেন্ট দিয়ে দেবেন। আমার গল্পগুলি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজ তবে এই পর্যন্তই। আবার আসবো পরের সপ্তাহে নতুন কোনো গল্প নিয়ে। নমস্কার।